জীবনে বাঘ অনেক দেখেছি। অনেক দেখেছি। আমি একসঙ্গে 7টা বাঘ দেখেছি গাং পাড়াতে। একসাথে 7টা বাঘ? 7টা বাঘ পাড়াতে দেখেছি আমি। আর লাগলে তো হাল্লু লাগলে মানে নিচে নামলেই বাঘ। তাহলে আপনি হচ্ছে বাঘ কতবার দেখেছেন? বাঘ প্রচুর দেখেছি, প্রচুরবার বাঘ দেখেছেন? অনেকবার দেখেছি। কিন্তু একটা কোরআন গাছ ছিল, ঝাগড়া কোরআন গাছ, ওই কোরআন গাছের গোড়ায় মনে হয় থিতি নিয়েছিল। আচ্ছা, আমরা তো কাজ জ্বালানি নিয়েছি, অন্তত না হলে 15-20 মিনিট ওখানে সময় দিয়েছি। হ্যাঁ, ও তারই ভিতরে ওখানেও থাকি নেন আছে। হ্যাঁ। আশা করি সকলেই ভালো আছেন। স্বামী স্ত্রী জঙ্গলে দীর্ঘদিনের মাছ ধরতে যাওয়ার অভিজ্ঞতা। আর এই ঘরেই বসবাস, নদীর কূলে নিজস্ব পুকুরে দেখতে পাচ্ছেন সমস্ত ড্রাম, যা নদীতে ব্যবহার করা হয় মাছ ধরার জন্য। আর জীবন চলছে, স্বামী স্ত্রী দুজনেই নদীতে মাছ ধরে, আর সংগ্রাম করতে হচ্ছে সেই নদীতে তাদের জীবনসঙ্গী এবং তাদের উপার্জনের একমাত্র পথ। সাথে 5 জন পরিবারকে কর্মসংস্থান করে দিয়েছেন এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়। এদিকে কিছু ড্রাম আছে, সাথে মাছ রাখার পেটি, এবং দেখতে পাচ্ছেন নদীতে মাছ ধরার জন্য কাঠের কাঁকড়া বা গেরাপি বলা হয়। আর এই সেই নৌকা যেখানে এই পরিবার তারা দীর্ঘদিন ধরে মাছ ধরেন সুন্দরবনের জঙ্গলে। আর এই নৌকায় 4-5 জন থাকেন, খাওয়া দাওয়া, থাকা, সাথে জাল ফেলা এবং মাছ ধরা, এবং তাদের দীর্ঘদিনের জীবন সংগ্রাম চলছে এই নৌকাতে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। দাদা, এটা কি জাল? বেনতে জাল? বেঞ্চে জাল। দিদি আর দাদা দুজনেই জাল এখন সারাচ্ছে। আর বিশেষ করে দেখতে পাচ্ছেন নদীর জীবনযাত্রা, অর্থাৎ মাছ ধরার জীবনযাত্রা শুধু মাছ ধরার অনেক ঘটনা শুনতে পাই, এর পেছনে এই জাল, নৌকা এবং গেরাপি এবং যা যা প্রয়োজনীয়তা আছে তা কিন্তু পারিবারিকভাবে অনেক পরিশ্রমী করতে হয়। সমস্ত কিছু নদীতে যাওয়া পর্যন্ত, মাছ ধরে আনা পর্যন্ত। এই জালে কাজ হচ্ছে। হ্যাঁ লোকজন নেই, কাজ নেই। দিদি, তো দাদার সাথে এইরকম দাদা মাছ ধরে, আর মাছ কি বিক্রি করেন আপনি? মাছ ধরতেও যাই দাদার সাথে? হ্যাঁ, এখন এখন একটু যাই না, মাছ ধরতেও গেছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, দাদা আমি মাছ ধরতে গেছি, পরিশ্রম না করলে চলবে কি করে আমাদের? ঠিক ঠিক। তো আপনি বলুন যে মাছ ধরতে যেতেই হয়, এমন পথ ছাড়া কোনো আর পথ নেই, তাই তো? আমাদের কোনো পথ নেই, আমাদের এই কাজ ছাড়া কোনো কাজ নেই আমাদের। আচ্ছা, তা আপনি মাছ কতবার দাও ধরতে গেছেন দাদার সাথে? 10-15-12 বছর গেছে। বলো 12 বছর? 12-13 বছর বেশি। আমার মেয়ে তখন ধরো 6 মাস বয়স থেকে আর 15-16 বছর বয়স, তখন পর্যন্ত গেছে। কারণ মাধ্যমিক দিয়েছি, তখন আমি বাড়িতে আছি, তার দিন আমরা যেতাম। তা নদীতে গিয়ে কিভাবে রান্না বান্না করতেন, কিভাবে? কাঠে রান্না হতো আমাদের। কাঠ নিয়ে যেতেন? হ্যাঁ, গৈগ্যর সাথে কাঠ কিনে নিয়ে যেতে হতো। আচ্ছা। লাগলেই তো হাল্লু লাগলে মানে নিচে নামলেই বাঘ? হ্যাঁ। তাহলে আপনি হচ্ছে বাঘ কতবার দেখেছেন? বাঘ প্রচুর দেখেছি, প্রচুরবার বাঘ দেখেছেন? অনেকবার দেখেছি। কিন্তু আমরা ধারে যাই না, নদীতে বসে বসেই দেখেছি, নৌকায় বসে বসে দেখেছি, ধারে আমরা যাই না। তো যতবার দেখেছেন বাঘ কি করছিল তখন? ওই যে উঠছে, জঙ্গল থেকে বাইরে বার হয়েছে, গেলেই ধরে নেবে। ধারে গেলাম না, ধরলো না, দেখলাম জঙ্গল থেকে ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে, আর নদী সাত দিয়ে ওপারে চলে যাচ্ছে।
অনেকবার বাঘ দেখেছে। হ্যাঁ অনেকবার দেখেছি, অনেক দেখেছি। তা নদীতে যখন জোয়ার ভাটা সেই নৌকা কেমন দোলে, কেমন ভাবে রাত্রে যাপন করেন ওখানে? হাওয়া বাতাস তো বটতে দোলবে, নৌকাতে দোলবে। ভয় লাগে না? ভয় লাগলে চলবে, কাজ তো করতে হবে না। বাঘের মুখে স্বামীকে নিয়ে জীবন ধারণের জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য। হ্যাঁ, আমার মেয়ে তখন বলছি না, আমার মেয়ে যখন 1.5 বছর বয়স তখন থেকে মানে তখন থেকে আমার বাবার বাড়ি থাকে আমার ছেলে মেয়ে। তখন তো আমরা দুজনের জীবন জীবন করেছি এই জাল নিয়ে। এই যে একটা জাল করতে কত কষ্ট, ঋণ দেনা করে আমরা করেছি, সব ঋণ দেনা করে সুদে টাকা নিয়ে হুম। পরিশ্রম করে শোধ করতে হয়েছে। তাহলে এরকম জাল এবং নৌকা ধরে তাও কত টাকা আপনাদের খরচ আছে, তাও নদীতে নামা পর্যন্ত? নাওয়া পর্যন্ত একটা নৌকা নাওয়া পর্যন্ত তোমার একটা বোট যেতে গেলে তোমার 10-15 হাজার টাকা খরচা আছে প্রতিবার ট্রিপে প্রতি ট্রিপে খরচ আছে। খরচ আছে। এবার তারপরে তো আবার উঠলে আরো খরচ আছে। তাহলে এই যে নৌকা এবং জাল এগুলো তাও কত খরচ? এগুলো অনেক খরচ, মানে দাদা? খরচ করার মতো এগুলো এক একটা জাল 40-50 হাজার টাকা খরচ করে। 50,000 টাকা খোলা কিনে যায়, এই তো 40,000 টাকা 30,000 টাকা জাল কিনে তো জাল টান দিতে টাকা। 40-50 হাজার টাকা খরচ আছে। হ্যাঁ, আর ওই যে নৌকা দেখালাম সেই নৌকা আছে, নৌকা করতেও প্রচুর টাকা খরচ। প্রচুর টাকা খরচ। এখন মিস্ত্রি 700 টাকা বানি মিস্ত্রি, তাও ওই সকাল থেকে 7টা থেকে আসবে বা 2 ঘন্টা কাজ করবে, 700 টাকা আর খাওয়া দাওয়া সব। আমাদের এইসব জিনিস করতে হবে, ঋণদানও করতে হয়, কিন্তু আমরা পরিশ্রম করে আমাদের চলে না। হুম। ঋণদান অবশ্যই করতে হয় আমাদের। এখন এই লোন উঠাতে সব গরিবের লোন, এ লোন সে লোন করে নিয়ে সবাই করছে এইসব। হুম। সেই সময় তো খেটে শোধ করতে হবে না, তাহলে পরিশ্রম তো করতে হবে আমাদের। এই এমন পরিস্থিতি যা একা খাটলে হবে না, স্বামী স্ত্রী দুজনেই হাতে হাত ধরে জঙ্গলের পথে অনেক বছর। বর্তমানে দাদা এখনো তিনি জঙ্গলে যান এখনো যাইনি আমি। এবং দল নিয়ে সাথে সঙ্গীদেরকে নিয়ে তিনি সত্যি 2-3জনদেরকে পরিবারকে চালাবার জন্য। 3জন না, পরিবার কজন পরিবার চলছে নাকি বলো? 3জন 4জন বাইরে পরিবার, 4জন আমাদের দিদি 5জন, 5টা পরিবার চলে। তাহলে এই রকম অবস্থায় এই দাদা কিন্তু 5জন পরিবারকে চালাচ্ছেন। এটা সুন্দরবন এই প্রত্যন্ত এলাকায় যেখানে কোনো কাজের সন্ধান নেই, যেখানে অনেক পরিবার না খেয়ে থাকতে হয়, নিরুপায় হয়ে বাঘের পেটে, বাঘের জঙ্গলে, গভীর জঙ্গলে যেতে হয়। আর সেই দাদাকে পেয়েছি আজকে আমরা। তার জীবনের অনেক অভিজ্ঞতা, সাথে সামনে থেকে বাঘ আক্রমণ হয়েছিল সেই সমস্ত ঘটনা শুনবো এবং বিশেষ করে তার নাম, তার পরিচয়, কোথায় বসবাস করেন এখন জানবো। দাদা কেমন আছেন? ভালো। আপনার নাম এবং আপনার পরিচয়? আমার নাম বিশ্বজিৎ বৈরাগী, গোসবা 3 নম্বর, কত সেবক কলের ভিতরে বাড়ি। সেবক কলোনি। কত বছর ধরে আপনি হচ্ছে কিনা এই নদী নালার সাথে সংযুক্ত? 45-50 বছর, 45 বছর। 45 বছর। এই চুয়ারের সাথে যে ঝড় হইলো জানো, হুম হুম। সেই ঝড়ের থেকে, আচ্ছা সেই ঝড়ের থেকেই যুক্ত আমি, সেই গুণেই আমি গেছি গানে। আচ্ছা দাদা, তাহলে আপনি বিশেষ করে যে আপনার পরিবার এত বছর জঙ্গলের সাথে বা মাছ ধরার জন্য নিজেদের জীবনকে মানে সঁপে দিয়েছেন বললেই চলে, আপনার পরিবার কেমনভাবে চলছে বা আপনি এখন কেমনভাবে মৎস্যজীবীদেরকে চালান বা কেমনভাবে যান জঙ্গলে? এখন একটু কষ্ট করে যেতে হয়, এখন টাইগারের ভিতরে যেতে হয় না। হ্যাঁ। এখন টাইগারের ভিতরে এখন বিএলসি-র সমস্যা খুব। আচ্ছা। এখন বিএলসি এখন 50-70 হাজার টাকা ভাড়া এক একটা বিএলসি। হুম। সেই বিএলসি ভাড়া করে নিয়ে যেতে হয় আমাদের জঙ্গলে, হুম। গিয়ে সেখান থেকে মাছ ধরে আসতে হয়। হুম। 4-5টা বাইরের লোক থাকে, নিজে আমি থাকি। এখন বেন্ডি জাল ভাই, এখন আর ডেঙার গায়ে যেতে হয় না, নদীর মাঝখানে করি এখন জঙ্গলের খাড়িতে। তো তার আগে কি পাটা জাল ফেলতেন? তার আগেও বেঞ্জাল বাতাম, পাটা জাল বাতাম, সব রকম কোমর জাল বেতাম। কাঁকড়া ধরেছেন? কাঁকড়াও ধরেছি। দাদা কাঁকড়া ধরায় বেশি ভয়ঙ্কর না পাটা জালে বেশি ভয়ঙ্কর? কাঁকড়া ধরায় বেশি ভয়ঙ্কর, পাটা জালেও ভয় আছে, তবে কাঁকড়ার থেকে একটু কম আছে। তাহলে তাও জঙ্গলের ভিতরে গিয়ে, গভীর জঙ্গলে কোর এরিয়ায় গিয়ে আপনারা কেমন ভাবে কাঁকড়া ধরতেন? ওই তো ডেঙায় লেবে থোয়া ফেলে, মানে জঙ্গলে পুরো নেমে জাল এখন জাল উঠে গেছে, কত রকম সিস্টেম উঠেছে এখন।
জঙ্গলে লেবেও কাঁকড়া ধরে, হ্যাঁ। গৌ ধরে। আচ্ছা, তাহলে জঙ্গলে নেমে যখন কাঁকড়া ধরা হয় মানে খুব, কাঁকড়া ধরা জাল পাতা হয় জঙ্গলে লেবে। আচ্ছা, এই যে ইলিশ জাল, এই যে ঘন, হ্যাঁ, ওতে চার বেঁধে হুম, আর ডেঙায় থুয়ে আসতে হয়। তাতে কাঁকড়া এসে জড়ালি সকালবেলা আবার গিয়ে নিয়ে আসতে হয় ভাটিতে, ভাটি লেবে গেলে আচ্ছা, জোয়ারে দিয়ে এলাম, ভাটিতে নিয়ে এলাম লাভিয়ে, ওতে কাঁকড়া জড়িয়ে থাকে, হুম, তাতে কাঁকড়া বেশি হয় থোপার থেকে, হুম, তাই জন্য ওইভাবে ধরা হয়। আচ্ছা, আচ্ছা। তাহলে জঙ্গলে নেমে কাঁকড়া ধরা মানে বলতে গেলে একদমই আমরা খুব রিস্ক। জীবন নিয়ে বাঘের মুখে। হ্যাঁ, একদম তাই ধরতে হবে, একদম জীবন নেই বাঘের মুখে এই সময়। আর পাটা জালের বিষয়টাকে একটু বলুন। পাটা জাল, পাটা জাল ও আছে, খুঁড়তে হয়, মাছ খুঁড়তে যেতে হয় খালের আগায়, তবু ওদের রিস্ক কম। ওটা কেমন হবে পাতে বা কেমন হবে? ও খালের গোড়ায় জাল পেতে দেয়, হুম, আগে কাছি টান করে দিল, তারপর লগি মেরে দিল, হুম, তারপর জাল পুঁতে দিল, এক চাল নিচের চালটা পুঁতে দিল, হুম, উপরের চালটা মাটি তো বাদ থাকলো, বন্যা বেলায় চাগাই দিল, জল পুড়ে গেলে তখন খালে যখন জল পুরো ভর্তি হয়ে গেল তখন এ করে দিল, চাগাই দিল জাল, চাগাই দিলে মাছ সব ওই জালের ভিতরে থেকে গেল। হুম। এবার ওই মাছ যত খালের আগায় যাবে সাথে তো খালের আগায় যেতে হবে মাছগুলোতে। খালে নামা মানে তখনই বিপদ। হ্যাঁ, তখনই বিপদ। প্রতিবার গেছ তো, প্রতিবার ওভাবে জাল মাছগুলোতে যায়নি, ও গেছে লাস্টে কাছিকুল দিকে। আচ্ছা, প্রতিবার যখন পড়ে কাছিকুল দিকেই পড়েছে পাটা জালে। আচ্ছা, পাটা জালে যে কাছি বাঁধা হয় প্রথম যে গাছে গাছে হ্যাঁ, কড়া রাখার জন্য, হ্যাঁ, সেই কাছি খুলতে গেছিল, আচ্ছা। গিয়ে পড়েছে। তাহলে এই যে এতবার জঙ্গলে গেছেন, কতবার বাঘ দেখেছেন আপনি? বাঘ দেখেছি অনেকবার, হাঁটতে চলতে দেখেছি, সাঁতার কেটে পার হতে দেখেছি, সব রকম ভাবে অনেকবারই দেখেছি বাঘ। আচ্ছা, তাহলে দাদা এবারে বলুন যে আপনার সামনে থেকে যে আক্রমণটা হয়েছিল সেটা কি করতে গেছিলেন এবং কোন খালে ছিলেন বা কোন জায়গায় কিভাবে জাল পাতা হয়েছিল, কি করছিলেন আপনারা, সেই বিষয়টাকে বিস্তারিতভাবে আমাদেরকে জানান। সেই সময় আমরা গাজিগালি জাল কাঠ নিতে গেছিলাম, জাল ধরতাম খড়াখালির ভিতরে, আর গাজিগালির ভিতরে গেছিলাম জ্বালানি আনতে। হুম, ও জল পড়া অবস্থায় নিয়েছে না, লৌকোর ধারতে নিয়েছে, কিন্তু জল ভর্তি অবস্থায়, অন্তত কোমর সমান জলেতে নিয়ে গেছে। নৌকা, লোকের ধার থেকে লোকতে নেয়নি, লোকের ধারতে নেছে জল পড়া অবস্থায়। নৌকার কাছে আপনারা কেউ ছিলেন না? থাকলে আমরা তার সময় দেয়নি আমাদের, তার আগেই নিয়ে চলে গেছে। কজন ছিলেন? 6 জন ছিলাম। আর ওলোক, আমরা কিছু করতেই পারিনি। ওলোক কোথায় ছিল? নৌকা ওলোক জলের নিচে ছিল। জলের নিচে? আমরা ওলোক জলের নিচেই ছিল, যেমন যাকে নিয়েছে। 1 কোমর নিচে ছিল? হ্যাঁ, একদম জলে। আর বাঘ কি আগে থেকে তাক করছিল? তাক করা ছিল, আমরা তো জানি না হ্যাঁ, যে কখন কোন ভাগে তাক করে রয়েছে, হুম, কিন্তু আমরা জ্বালানি নেওয়ার পরেই ওকে ধরেছে, চলে আসার মুখেই ধরেছে। হুম। তাহলে আপনারা উঠে জ্বালানি নিচ্ছিলেন, জ্বালানি নেওয়া হয়ে গেলে তারপরেই ও ধরেছে লাস্টে। জ্বালানি নিয়ে ফিরে আসার সময় এবারে হ্যাঁ, হ্যাঁ, 1 কোমর জলে বাঘ ঝাঁপ মেরেছে। হ্যাঁ, একটা কোরান গাছ ছিল, ঝাগড়া কোরান গাছ, ওই কোরান গাছের গোড়ায় ও মনে হয় থিতি নিয়েছিল। আচ্ছা, আমরা তো জ্বালানি নিয়েছি, অন্তত না হলে 15-20 মিনিট ওখানে সময় দিয়েছি, হ্যাঁ, ও তারই ভিতরে ওখানে ও থাকে নেছে। হ্যাঁ, আর আমরা তার অত খেয়াল করিনি, হ্যাঁ, তাড়াতাড়ি সময় তা উঠে আসার পরেই দেখছি একটা কমে গেছে, হুম। সামনে থেকে একটাই নিয়ে চলে গেছে। একজনকেই তো তাক করে না বাঘ? একজন ওই ওকেই তাক করা ছিল আমার মনে হয়, ও ওই ধারে জ্বালানি নিচ্ছিল, একটা গোরান গাছের ঝাড়ে ও একটা জ্বালানি নিচ্ছিল, হুম, আর ওই 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 একাই ছিল সাইডে, হুম, আর আমরা এইদিকে ছিলাম সব অন্য সাইডে। আচ্ছা, ওর ওইটাই নিয়েছে লাস্টে, ওর উপরে তাক করা ছিল, ওর প্রথম থেকেই ওর উপরে তাক করে রেখেছিল, বুঝলি, হুম, ও ঝপ করে ছুটে এসে নেয় না, ও ঝপ করে ছুটে এসে ধরে, কিন্তু না, বাঘ আগে থেকে টার্গেট করে। আগে থেকে সময় দিতে হবে, না সময় দিলেও ধরবে না। হুম, একবার ও টার্গেট মিস হয়ে যায় তা ও ঝাপ টানবে না, হুম, টার্গেটের ভিতরে আলে পার কিন্তু ও ঝাপ টানবে। আর ও চুরি করে ধরবে তো, শিকারি বিড়ালের মতো, শিকার না করে ও ধরে না।
আমরা যখন ওখানে গিয়েছি তখন ও ছিল না, ও তারপরেই এসে তাক করেছে, হুম। রানিং এসে তাক করেছে। বাঘ অনেক দেখেছি তো আমার জীবনে, বাঘ অনেক দেখেছি, অনেক দেখেছি। আমি 107টা বাঘ দেখেছি গাং পার হতে, একসাথে 7টা বাঘ? 7টা বাঘ পার হতে দেখেছি আমি। তাহলে দাদা ওই সময় ওনার জন্য কিছু করাই যায়নি, তাই তো? না না না, তাদের সঙ্গে আমরা 4 জনের ডাট টেনে তার ধরতে পারিনি একটারও, হ্যাঁ। এত স্পিডে গেছে আমাদের ছাড়া। আমাদের খেপের লোক 4খানা ডাট টেনেছি, টেনে তাদের আমি বেল খাওয়াতে পারলাম না, তাহলে আমাদের আগে উঠে গেল 7খানা বাঘ। তাহলে এখন জঙ্গলে আপনি এখনো যাচ্ছেন, এখন কি কি সাবধানতার মধ্যে থাকছেন? এখন সাবধানের মধ্যে থাকি, এখন গাঙ্গের নদীর মাঝখানে থাকি, এখন আর ডেঙ্গার ধারে থাকি না ভয়তে। হ্যাঁ, বহুত দিন এখন গ্যাসে রান্না, জ্বালানি আর ধারে যাই না, এখন গ্যাসে রান্না। হ্যাঁ। আগের জ্বালানি তখন এসব ছিল না, গ্যাস ফ্যাস ছিল না তো, তখন তো জ্বালানি, একদিন জ্বালানি ভেঙে নিলে এখন সপ্তাহ ভোর জ্বালানি নিতে হতো না। আর এখন আর কাঁকড়া মারা খুব একটা হচ্ছে না, এখন এই শালা জাল চিপাটিরা উঠে, তাই ওইবার দুটো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে না। কাঁকড়া মারাও খুব অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু এই শালা এখন সব জাল ফাটি উঠে গেছে না। হ্যাঁ হ্যাঁ, জাল ফাটি উঠেই তো সমস্যা করে দিচ্ছে, সব বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে মধু কাটার সিজন আসছে, হ্যাঁ, মধু কাটতে যাওয়া হয় না ঠিক তোমার আছে। রিস্ক বেশি, ওই জন্য আর চাই না। পুরো জঙ্গলে উঠতে হয়। জঙ্গলে মানে একদম গরু খোঁজা খুঁজতে হবে না, চাক খোঁজা মানে কি বাঘ খোঁজার সময়। হুম হুম চাক যেখানে আছে সেখানে বাঘের মতন খুঁজতে হবে তোমার, এই চাক খোঁজা আর বাঘ খোঁজা একই লেগে, হুম। মহলে যাই না। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর বিশেষ করে আমরা জানতে পারলাম যে 6 জন গিয়েছিল, তার মধ্যে থেকে একজনকে তুলে নিয়ে গেছে, আর জঙ্গলে জ্বালানি কাটতে উঠে এমতো অবস্থায় দাদা তার অভিজ্ঞতাকে শেয়ার করেছেন। আর বন্ধুরা এখনো পর্যন্ত দাদা জঙ্গলে যাচ্ছেন, সাথে সাবধানতার সহিত। ধন্যবাদ আপনাদেরকে, আর দাদাকেও ধন্যবাদ, দাদা সমস্ত বিষয়কে শেয়ার করার জন্য। সাথে থাকুন, সঙ্গে থাকুন।